দিল্লির গোপন রূপরেখায় শেখ হাসিনার দণ্ড স্থগিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক নজিরবিহীন ও অকল্পনীয় কূটনৈতিক খেলা শুরু হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এবং ভারতের নিজস্ব জাতীয় নিরাপত্তার হিসেব নিকেশ, এই দুইয়ের মেলবন্ধনে কি বদলে যেতে চলেছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র? উত্তর পূর্ব ভারতের প্রখ্যাত গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এমন কিছু বিস্ফোরক দাবি উঠে এসেছে যা ঢাকা থেকে দিল্লি, ওয়াশিংটন থেকে বেইজিং সর্বত্র তৈরি করেছে তোলপাড়। দাবি করা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা এবং মর্যাদা দিয়ে দেশে ফিরে আনার জন্য যুক্তরাষ্ট্র ও ভারত একটি সমঝোতায় পৌঁছেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে থাকা মৃত্যুদণ্ড ও অন্যান্য দণ্ড অন্তত 1 বছরের জন্য স্থগিত রেখে রাজনৈতিক পুনর্বাসনের একটি প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে। এই মুহূর্তের এই বিশেষ বিশ্লেষণে আমরা কেবল এই ঘটনার উপর ভিত্তি করে উত্তর পূর্ব ভারতের প্রকাশিত এই রিপোর্টের প্রতিটি খণ্ডচিত্র, গোপন গোয়েন্দা সফর, আন্তর্জাতিক চুক্তির সমীকরণ এবং ভূ রাজনৈতিক অক্ষের বিস্তারিত ব্যবচ্ছেদ করব। না টেনে পুরো ভিডিওটি দেখুন, কারণ এই একটি খবরের ভেতরে লুকিয়ে আছে পুরো দক্ষিণ এশিয়ার আগামী দিনের ভবিষ্যৎ। এনায়েত কবিরের করা নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে কূটনৈতিক সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, বিগত 2 সপ্তাহে মার্কিন ও ভারতীয় শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ সরকারের অত্যন্ত উচ্চ পর্যায়ে, এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও এই সংক্রান্ত প্রস্তাব পৌঁছে দিয়েছেন। তারা ঢাকার কাছে এই প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা চেয়েছেন। এই কূটনৈতিক তৎপরতার মূল ভিত্তি তৈরি হয়েছে গত 10 ও 11 আগস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের মধ্যস্থতায় অনুষ্ঠিত কয়েকটি বৈঠক থেকে। এই বৈঠকে একটি নির্দিষ্ট ফর্মুলা নিয়ে আলোচনা হয়। সেই ফর্মুলা অনুযায়ী শেখ হাসিনার ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে তার বাংলাদেশে ফেরার পথ সুগম করা হবে। শর্ত হিসেবে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড সহ অন্যান্য সব সাজা অন্তত 1 বছরের জন্য স্থগিত করার প্রস্তাব রাখা হয়েছে। তবে এই আলোচনায় একটি বড় অমীমাংসিত অধ্যায় রয়ে গেছে, তা হলো আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা। প্রতিবেদনে দাবি করা হয়েছে আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা তোলার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। তবে আন্তর্জাতিক এই মধ্যস্থতা ক্ষমতাসীন বিএনপি এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে একটি অঘোষিত রাজনৈতিক পুনঃ সমঝোতা বা প্রসেস অফ রিকনসিলিয়েশনের দিকে চালিত করছে। তাহলে প্রশ্ন ওঠে, হঠাৎ করে ওয়াশিংটন কেন দক্ষিণ এশিয়া ইস্যুতে আবার দিল্লির চোখ দিয়ে বিশ্ব রাজনীতিকে দেখতে শুরু করলো? কেনই বা আমেরিকা ও ভারত একসাথে এই পদক্ষেপে নামলো? প্রতিবেদনে এর পেছনের কারণ হিসেবে একটি অত্যন্ত সংবেদনশীল ভূ রাজনৈতিক অক্ষের কথা উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় দেশই মনে করছে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক শাসন বহির্ভূত বা অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটলে তা তাদের সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। আর এই আশঙ্কার মূল অনুঘটক হিসেবে কাজ করেছে সম্প্রতি তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্পাদিত একটি সামরিক সমঝোতা, যাকে প্রতিবেদনে মক্কা চুক্তি বলে অভিহিত করা হয়েছে। বলা হচ্ছে এই মক্কা চুক্তি মূলত ন্যাটোর আদলে গঠিত একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে নীতি নির্ধারণ করা হয়েছে 3টি দেশের যে কোনো একটির ওপর হামলা চালানো হলে তা 3 দেশের ওপরই হামলা হিসেবে গণ্য হবে। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই মক্কা চুক্তিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। আর এই চরম প্রেক্ষাপটেই অজিত দোভাল ও সার্জিও গোরের মধ্যে কূটনৈতিক আলাপ আলোচনা ত্বরান্বিত হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্র চেয়েছে আঞ্চলিক ভারসাম্য যেন হাতছাড়া না হয়ে যায়। এই প্রেক্ষাপট তৈরির ঠিক পরপরই ঢাকায় ঘটে যায় এক চরম নাটকীয় ঘটনা। গত 9 এবং 10 আগস্ট ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন একটি 4 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আকস্মিক ও গোপন সফরে ঢাকায় আসেন। বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হয়। পরাগ জৈনের সাথে থাকা প্রতিনিধি দলে ছিলেন অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তাগণ। এক অশ্বিন মুকুন্দ কোটনিস, তিনি ভারতীয় পুলিশ সার্ভিস আইপিএস এর একজন অভিজ্ঞ কর্মকর্তা, যার বাবা এমভি কোটনিস পূর্ব ভারতের গোয়েন্দা সংস্থায় শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। 2 রাহুল নেগি, 3 শৈবাল রায় চৌধুরী। ঢাকায় নেমে এই ভারতীয় গোয়েন্দা প্রতিনিধি দল বেশ কয়েকটি হাই প্রোফাইল বৈঠক করেন। তারা পৃথকভাবে বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AK শামসুল ইসলামের সাথে। এমনকি প্রতিনিধি দলের সদস্য শৈবাল রায় চৌধুরী স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করেন। এই সফরের সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিক হলো, ঢাকায় আসার ঠিক আগেই প্রধান পরাগ জৈন চীন সফর করেছিলেন। বেইজিং সফর শেষ করেই সরাসরি ঢাকায় আগমন এবং এর পরের গোপন বৈঠকগুলো নির্দেশ করে শেখ হাসিনার নিরাপত্তা ও প্রত্যাবর্তন ইস্যুতে এক বিশাল আন্তর্জাতিক ছক কষা হচ্ছে।
ভারত শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও নিরাপত্তার বিষয়টিকে সম্পূর্ণভাবে নিজেদের জাতীয় নিরাপত্তা স্বার্থের সাথে যুক্ত বলে মনে করে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ইস্যুতে ভারতের সাউথ ব্লক কেবল ওয়াশিংটনের সাথেই নয়, বরং রাশিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি পরাশক্তি রাষ্ট্রের সাথেও সার্বক্ষণিক নিবিড় কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। এমনকি ভারতীয় এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে একটি বিস্ফোরক দাবি করা হয়েছে, চীন নাকি শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিরাপত্তার বিষয়ে ভারতের এই কূটনৈতিক উদ্যোগকে সমর্থন জানিয়েছে। যদিও চীন বা ভারতের পক্ষ থেকে এই সমর্থনের গভীরতা ও রূপরেখা নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে এটি স্পষ্ট যে শেখ হাসিনাকে ঘিরে বিশ্বের শীর্ষ শক্তিগুলোর মধ্যে একটি প্রচ্ছন্ন ঐক্যমত্য তৈরির চেষ্টা চলছে। এদিকে গত 5 অগস্ট নয়াদিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য রাখেন এবং স্পষ্ট জানান তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে যাওয়ার আশা ব্যক্ত করছেন। তার এই প্রকাশ্য বার্তা বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং আন্তর্জাতিক মহলে তার বিরুদ্ধে হওয়া বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিতর্ক জোরালো হয়। উত্তর পূর্ব ভারতের প্রভাবশালী গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদন যদি সত্যি হয়, তবে এটি ঢাকা, দিল্লি এবং ওয়াশিংটন এই 3 দেশের জন্যই এক অভূতপূর্ব কূটনৈতিক পরীক্ষার সূচনা করেছে। দিল্লির জন্য কি চ্যালেঞ্জ হতে পারে? ভারতকে একদিকে বাংলাদেশে বর্তমান সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হচ্ছে, অন্যদিকে নিজেদের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা এবং সীমানা কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি বা কেমন? যুক্তরাষ্ট্রের কাছে মুখ্য বিষয় হলো ইন্দো প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ এশিয়ার স্থিরতা। ওয়াশিংটন পুরো বিষয়টিকেই ভারতের নিরাপত্তা বলয়ের চশমা দিয়ে পর্যবেক্ষণ করছে। ঢাকার জন্য কি সমীকরণ অপেক্ষা করছে? তবে সবচেয়ে কঠিন অবস্থায় রয়েছে ঢাকা। শেখ হাসিনার সাজা স্থগিত করা কিংবা তাকে নিরাপদে দেশে ফিরতে দেওয়া ঢাকার বর্তমান সরকারের জন্য এক চরম বিচারিক ও রাজনৈতিক পরীক্ষার বিষয়। কারণ এর সাথে জড়িয়ে আছে আদালতের রায় বাস্তবায়ন, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা এবং গণ দাবির মুখ রক্ষা করার বিশাল দায়বদ্ধতা। ভিডিওর এই পর্যায়ে এসে আমাদের অবশ্যই অতি জরুরি একটি বিষয় পরিষ্কার মনে রাখতে হবে। নর্থ ইস্ট নিউজের প্রকাশিত এই বিস্ফোরক তথ্যের বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র, ভারত কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। কোনো পক্ষই সাজা স্থগিত বা রাজনৈতিক দর কষাকষির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি। তবে ঘটনার ক্রম অনুযায়ী সাজানো চিত্রপট, অজিত দোভাল ও মার্কিন দূতের রুদ্ধদ্বার বৈঠক, প্রধানের বেইজিং হয়ে আকস্মিক ঢাকা সফর, ডিজিএফআই ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠক এবং আন্তর্জাতিক শক্তিবর্গের তৎপরতা প্রমাণ করে যে জল অনেক দূর গড়িয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ কেবল একটি অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া নয়, বরং এটি এখন বিশ্ব ভূ রাজনীতির এক অন্যতম প্রধান কূটনৈতিক ঘটিতে পরিণত হয়েছে। এবার শেখ হাসিনার প্রত্যর্পণ না প্রত্যাবর্তন, দুটা শব্দ এর আগেও আলোচনায় বলেছে, কোনটাই কিন্তু মানে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চায় না, এটা আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি। বাংলাদেশ প্রত্যর্পণ চায় না। বাংলাদেশ ভারতের কাছে যেটা দাবি জানিয়েছে, শেখ হাসিনা যেন প্রত্যাবর্তন না করেন। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য ট্রুথ। উপর চিৎকার চেঁচামেচি করতেছে তাকে প্রত্যর্পণ করতে হবে, প্রত্যর্পণ করতে হবে, কিন্তু ভেতরে কিন্তু আলোচনাটা হলো বা তিনি যেন প্রত্যাবর্তন না করেন। এই ডিসেম্বরের যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকার ভারতকে, যার পণ্যায় রিকোয়েস্ট করতেছে শেখ হাসিনা যেন এই ধরনের কোনো উদ্যোগ না নেন। শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নই আসে না, কারণ বাংলাদেশকে প্রথমেই যখন প্রত্যর্পণের ব্যাপারটা এসছে তখন প্রথমেই বাংলাদেশকে তাদের ইন্টারনাল চ্যানেলে, ব্যাক চ্যানেলে জানিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা ভারতে বন্দী না। সো কোনো প্রত্যর্পণের ব্যাপার আসবে কোনো বন্দির প্রশ্নে, প্রত্যর্পণের ব্যাপার আসবে কোনো বন্দির প্রশ্নে। শেখ হাসিনা বন্দী না, এই জন্য শেখ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারটা আলোচনারই বিষয় না। বাংলাদেশ যেটা চাইছে, উপরে উপরে প্রত্যর্পণের কথা চিৎকার চেঁচামেচি করতেছে, আমাদের খলিল সাহেব অমুক তমুক চিৎকার করতেছেন, অনেকে এক কাঠি সরেস হয়ে অনুপ চেটিয়ার উদাহরণ দিচ্ছেন, কিন্তু কেউ একবার মনে করছেন না অনুপ চেটিয়া বাংলাদেশে কিন্তু বন্দী ছিলেন, শেখ হাসিনা ভারতে অতিথি, পার্থক্য। সো এখানে প্রত্যর্পণ কোন চুক্তি, প্রত্যর্পণের বিষয়টা যখনই বলে ওনার বিরুদ্ধে দণ্ড আছে, এই আছে, তখন বলে যে আইনি ব্যাপারটা চলতেছে। তো এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে দীনেশ ত্রিবেদীর মাধ্যমে, যেটা মোদির কাছে, যেটা সরাসরি ইনফর্ম করছে, যেটা বলা হচ্ছে যে তারেক রহমান তার একটা মেসেজ দিয়েছেন, যে মেসেজটা মোদির কাছে সরাসরি হস্তান্তর করেছেন ত্রিবেদী, সেটা হলো শেখ হাসিনা যেন প্রত্যাবর্তন না করেন, শেখ হাসিনা যেন দেশে না আসেন। শেখ হাসিনা দেশে আসলে তাদের সমস্যা। কি কি সমস্যা? এইটার পর সরাসরি তারা বলেছে শেখ হাসিনা যদি দেশে আছেন, তারা যে এক
মাত্র ক্ষমতায় আসছেন, তাদের ক্ষমতার ইয়েটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে যাবে। কেমনে পড়ে যাবে? শেখ হাসিনার পুরো প্রক্রিয়াটা, যে আসার যে প্রক্রিয়াটা ঘোষণা করেছেন, এই পুরো প্রক্রিয়ার মধ্যেই সরকার মনে করে যে সরকারকে বেকায়দা ফেলার জন্য শেখ হাসিনা এই ধরনের উদ্যোগটা নিয়েছেন। আসলেই তো সত্য, শেখ হাসিনা তো দেশে আসতে চান, সরকার বেকায়দা পড়ুক না পড়ুক, উনি সত্য উদ্ঘাটনের জন্য উনি আসতে চান। শেখ হাসিনা দেশে আসতে চান সত্য প্রকাশ করার জন্য, যে তার সাথে কি করা হয়েছে, এখানে কি হয়েছে, এবং উনি বাংলাদেশের বিচারালয়ে কি রকম ফার্সিক্যাল কাজকর্ম হচ্ছে সেটা প্রমাণ করার জন্যই তো শেখ হাসিনা এখানে আসছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে। উনি প্রমাণ করতে চান বাংলাদেশে যে ওনার দলের জনপ্রিয়তা আছে, প্রমাণ করতে চান। উনি প্রমাণ করতে চান ওনার দলের প্রয়োজনীয়তা আছে এই বাংলাদেশে। উনি প্রমাণ করতে চান তার দলের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। তিনি প্রমাণ করতে চান তার দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। তিনি প্রমাণ করতে চান বাংলাদেশের সকল নাগরিকের বিরুদ্ধে নাগরিকই আজকে বেকায়দায় পড়েছেন। তিনি প্রমাণ করতে চান বাংলাদেশের অর্থনীতি খারাপ অবস্থায় আছে। তিনি প্রমাণ করতে চান বাংলাদেশের বর্তমান সরকার ভালো চালাচ্ছেন না। তিনি প্রমাণ করতে চান যে বাংলাদেশ বর্তমান সরকারও অতীতের ইউনূস সরকারের মতো বিদ্বেষ পোষণ করে একটা দলের প্রতি, তার প্রতি। তিনি এই সব জিনিসগুলো প্রমাণ করতে চান সারা দুনিয়ার কাছে। এটাই তো সত্য, এবং এইটাকেই তো সরকার ভয় পাচ্ছে যে আসলে উনি যদি দেশে আসেন তাহলে তারা কি কি ফেস করবেন। প্রথমত হলো এয়ারপোর্টের ড্রামা। উনি যে দেশে আসেন, ওনার ফিরে আসা একটা ড্রামা, এয়ারপোর্টে একটা ড্রামা। আমি নাটকীয়তার কথা বলছি, শব্দটা ড্রামা মানে কি, এখানে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো সারা দুনিয়া ওয়াচ করবে। দ্য ওয়ার্ল্ড উইল বি ওয়াচিং। প্লাস ওনার সাথে যারা আসবে তারা ওয়াচ করবে। কারা কারা আসবে সেটা কিন্তু সরকার বুঝতে পারতেছে এখন কারা কারা। আপনি অলরেডি দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন আওয়ামী লীগের প্রবাসী নেতারা ইন্টারভিউ দিয়ে বলছেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন, কারা কারা আসবেন লিস্ট করছেন। আমি জানি যে 100 উপরে সাংবাদিক ইন্টারন্যাশনালি লিস্টেড হয়েছে। আমি এটা আমার জানা যে 100-র উপরে সাংবাদিক সারা দুনিয়া থেকে লিস্টেড হয়েছেন শেখ হাসিনার সফর সঙ্গী হওয়ার জন্য। সারা দুনিয়া থেকে 100-র উপরে জার্নালিস্ট, আইনজীবী লিস্টেড হয়েছেন শেখ হাসিনার সাথে আসবেন বলে। শেখ হাসিনার যে নিজস্ব ল ফার্ম, সেখান থেকে লোক আসবেন। নিজস্ব ল ফার্ম বলতে যে ডাউটি চেম্বার্স, যে ইংল্যান্ড এবং আমেরিকা বেস যে ল ফার্ম করে তার মামলাগুলো দেখার কথা, তারা আসবেন। হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোর প্রতিনিধিরা লিস্ট করছেন যে তারা আসবেন। আমি বুঝেছি যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোর প্রতিনিধিরা নাম লিস্ট করেছেন কারা তার সাথে আসবেন। সাংবাদিকদের 100-র উপরে সাংবাদিকের লিস্ট করা হয়েছে, আইনজীবীর লিস্ট করা হয়েছে, প্লাস প্রবাসী যে আওয়ামী লীগের নেতারা তাদের নিজেরা আয়োজন করছেন। যেমন আমেরিকাতে অলরেডি তারা শপথ নিয়েছেন, তারা আসবেন। বিভিন্ন জায়গায় ইংল্যান্ডে অর্গানাইজড হচ্ছেন, তারা আসবেন। মানে ইট উইল বি এ হিউজ কামব্যাক। এই হিউজ কামব্যাকটাকে তারেক সরকার সামাল দিতে পারবে না বলে মনে করেন। তারা আরো মনে করেন, যেটা তারেক সরকারের ভেতরে, তারা আরো মনে করেন যে এই যে কামব্যাকটা হবে, এই যে এয়ারপোর্ট, এইসব এগুলো সামাল দেওয়ার সাথে সাথে বাইরে যে শেখ হাসিনার সমর্থক গোষ্ঠী যে বাইরে জড়ো হবে, বা কেউ বলে লাখ লাখ আসবে, কেউ বলে যে হাজার হাজারই 50,000-ই আসুক, এইটাকে সামাল দেওয়া, এই জনস্রোতকে সামাল দেওয়া সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। এই জিনিসগুলো সাথে সাথে ইন্টারন্যাশনাল চাপ থাকবে শেখ হাসিনার প্রতি যথাযথ ব্যবহার করা, যথাযথ তাকে মর্যাদা দেওয়া, যথাযথভাবে তার সেফটি নিশ্চিত করা। এগুলো কোনোটাই করার জন্য তারেক সরকার প্রস্তুত না। এইগুলো নিশ্চিত করার ক্ষেত্রে তারেক সরকার প্রস্তুত না। শেখ হাসিনার সিকিউরিটি, শেখ হাসিনাকে আদালতে করা, আদালত যে শেখ হাসিনা যাবেন সেই আদালতে তার জন্য সবকিছু ব্যবস্থা করা, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা, এই সবকিছু মিলাই কিন্তু সরকার সব বাইরে এবং ভেতরে হ্যান্ডেল করার মতো অবস্থায় নাই। কারণ দেশের ভিতরে যে সংকটগুলি চলছে সেগুলোই তারা সমাধান করতে পারছে না। সেখানে শেখ হাসিনা যদি আসেন, সেটা একটা অতিরিক্ত চাপ তাদের উপরে পড়বে। দুটো জিনিস তারা কিন্তু সরকারের আইডেন্টিফাই করছে। একটা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরে ড্রামা, এয়ারপোর্টের বাইরের ড্রামা। এরপরে সরকারের যে জিনিসগুলো, সরকারের নীতি নির্ধারক মহল যেটা মনে করেন, সেটা হলো কান্ট্রি ওয়াইড যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মসমর্পণ করলে এই কোর্টগুলি সামাল দিতে পারবেন না, এবং কান্ট্রি ওয়াইড যে আওয়ামী লীগের যাদেরকে বিরুদ্ধে মামলা আছে তারা যে তাদেরকে যে তাদের নিরাপত্তার সাথে তাদেরকে যে কোর্টের বাইরে তাদেরকে যে জেলখানায়, সেই জেলখানার পর্যাপ্ত ব্যবস্থা তাদের কাছে নাই। তারা যে পয়েন্টগুলো বলছেন সেটা হলো এই টোটালটাই যখন তার প্রত্যাবর্তন প্রক্রিয়াটা শেষ হবে, তিনি যখন কোর্টে যাবেন, কোর্ট হয়ে যাবে আওয়ামী লীগের চেম্বার।
একদম ক্যাটেগরিক্যালি ওরা মনে করছে যে আওয়ামী লীগের অফিস আর ইয়েতে থাকবে না, ধানমন্ডির ওই অফিসও থাকবে না, আওয়ামী লীগের অফিস বঙ্গবন্ধু অ্যাভিনিউর ওই অফিসে থাকবে না, আওয়ামী লীগের অফিস হয়ে যাবে হলো যেখানেই ওনার বিচার হবে সেই আদালতটাই হলো আওয়ামী লীগের অফিস হয়ে যাবে। সেটাকে সরকার সামাল দিতে পারবে? সুপ্রিম কোর্ট আওয়ামী লীগের অফিস হয়ে যাবে। কারণ ট্রাইব্যুনালে যদি ওনাকে প্রডিউস করে, যেহেতু ট্রাইব্যুনাল অলরেডি ওনার রায় দিয়ে দিয়েছেন, তিনি ট্রাইব্যুনালের রায় চ্যালেঞ্জ করবেন সুপ্রিম কোর্টে। কোন ভাবে চ্যালেঞ্জ করবেন? দুইটা চ্যালেঞ্জ আসবে। এগুলো সবকিছু কিন্তু সরকার জানে আর কি। শেখ হাসিনার আইনজীবীরা কি কি করতে যাচ্ছেন, সরি, শেখ হাসিনার আইনজীবীরা দুইটা প্রক্রিয়াতে যাচ্ছেন। একটা হলো যে রায়টা হয়েছে এটাকে চ্যালেঞ্জ করার রায়, মানে যে মামলায় রায় হয়েছে যে মামলাগুলিকে চ্যালেঞ্জ করা, যে এই আদালতে এই মামলা আদৌ চলবে কিনা, আমাদের সুপ্রিম কোর্টে এটা চ্যালেঞ্জ করা হবে। যে তাকে যে ইয়ে করা হয়েছে, যে যেভাবে তাকে যে আদালতগুলো ইয়ে করছে, সে আদালতের সক্ষমতা এই সে আদালতের আওতায় এই মামলাগুলো আছে কিনা, এটা চ্যালেঞ্জ হবে। 2 নম্বর হবে যে বিচার প্রক্রিয়া যেটা হয়েছে তার অ্যাবসেন্সিয়া বিচার যেটা হলো, তার অনুপস্থিত যে বিচারটা হয়েছে সেই বিচারটা আদৌ যুক্তিসঙ্গত কিনা। সো এটাও চ্যালেঞ্জ